আমি কি রুমে থাকবো? আপনি? হ্যাঁ আমি। কেন থাকতে পারি না? আমি ড্রেস চেঞ্জ করব। তো করো, বারণ করছে কে? আপনি বাইরে যান। যদি না যাই? ঠান্ডা বেবি, ঠান্ডা। ভয় পেও না। আমি বাহিরে যাচ্ছি, তুমি ড্রেস চেঞ্জ করো, কারণ আমি তো তোমার কেউ না। আমি তো বাইরের মানুষ। আর কোনো কথা না বলে বাইরে চলে এলাম। কথাগুলো যখন বলছিলাম জান্নাত অনেকটা চুপসে গেল। জানি না তার মনে আবার কি ভর করছে। কিন্তু যাই হোক, আজ অনেকটা কথা বলছে আমার সাথে, এটাই অনেক। নিচে বসে আছি, একটু পর অবন্তীকে সাথে নিয়ে জান্নাত নিচে এলো। ও আপনাদের বলতে ভুলে গেছি, আসার পথে হোটেল থেকে রাতের খাবার সাথে নিয়ে আসছি। তারপর তিনজনে মিল খাবার শেষ করে রুমে গিয়ে তিনজন ঘুমিয়ে গেলাম। পরের দিন অফিসে গিয়ে হাতের কাজ শেষ করে রুবেলকে ডেকে নিজের কেবিনে আনলাম। তারপর আরোহীর বোনের কথা বললাম। তুই কি ওর বোনকে তোর নিজের পরিবারের সদস্য হিসাবে রাখতে পারবি? পারবো। নিজের বোনের মতো স্নেহ ভালোবাসা দিবি? ভাই আমি সব রাজি, তুই শুধু আরোহীকে বল আমার কথা। তোর কথা বলেছি। কি বলছে? বলছে এসব নিয়ে যেন তুই আর কিছু না ভাবিস, মানে সব শেষ। ও যাই বলুক, তোকে আমার কাজটা করতে হবে। প্লিজ ভাই কর না। অফিসে আমি তোর স্যার। সে যাই হোক, ভাই কিংবা স্যার, আরোহীকে রাজি করা প্লিজ। ঠিক আছে, আমি দেখছি। দেখা দেখি না, তুই ওকে রাজি করাবি ব্যাস। ঠিক আছে, এখন তুই কাজ কর, যা। ঠিক আছে। ভাইয়া ভাবি তোমার সাথে তেমন কথা বলে না কেন? অনেকদিন আগে ঝগড়া হয়েছে, তাই। এখনো মিটমাট হয়নি? না, তুমি তাহলে ভাবিকে সরি বলো। বললেও কিছু না বলে চুপ থাকে। ও, তোর নতুন কলেজ কেমন লাগছে? খুব ভালো। কোচিং করা নিয়ে কোনো চিন্তা করছিস? আমি কোচিং করব না ভাইয়া। কেন? ভাবি তো আছে, তার কাছেই পড়বো। কথা বলছি এমন সময় নাস্তা নিয়ে জান্নাত টেবিলে আসলো। কি নিয়ে কথা হচ্ছে অবন্তী? তোমাকে নিয়ে ভাবি। আমাকে নিয়ে? ভাবি। কি বলা হচ্ছে তাহলে? ভাইয়া বলেছে কোথায় কোচিং করাবে, তাই বলছি আমি তোমার কাছে পড়বো। পড়াবে না আমাকে? অবশ্যই পড়াবো। সবাই সবার জন্য, শুধু আমি কারো হতে পারলাম না। আমার কথা শুনে জান্নাত চুপ হয়ে গেল। হয়তো আমি কিছু না বললে অবন্তীর সাথে কথা বলতো। ধুর, ওদের কথা বলার মাঝে আমার কথা বলাই ভুল হয়েছে। চুপচাপ সবাই খেয়ে নিল। আর হ্যাঁ, আপনাদের বলা হয়নি, অবন্তী ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে। জান্নাতের ইচ্ছা অনুযায়ী ওকে কলেজে ভর্তি করা হয়েছে। প্রথম দিকে অবন্তী পড়তে চায়নি, কিন্তু ও পড়াশোনায় যথেষ্ট ভালো, তাই জান্নাতের বকুনি খেয়েই পড়াশোনা করতে রাজি হয়েছে। অন্যদিকে জান্নাতেরও ভালো হয়েছে, এখন আর সারাদিন বাসায় একা থাকতে হয় না। আবার জান্নাতকে মাঝে মাঝে রান্নার কাজেও সাহায্য করে। যদিও জান্নাত ওকে বারণ করে, তবে সব দিক থেকে বিবেচনা করলে অনেক ভালোই হয়েছে। নাস্তা শেষ করে অফিসের জন্য রেডি হয়ে বাইরে এলাম। কিছু সময় পর অবন্তী এলো। লেট করলি কেন? ভাবির সাথে কথা বলছিলাম। ও। এখন চলো। গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। ভাইয়া একটা প্ল্যান বলি। কিসের প্ল্যান? তোমার আর ভাবির জন্য। বল। তোমার কোনো মেয়ে ফ্রেন্ড আছে? মেয়ে ফ্রেন্ড কেন আবার? গেমটাতে একটা মেয়ে লাগবে। আরে কিসের গেমের কথা বলছিস তুই? ওকে শোনো, আমি জানি তোমার আর ভাবির সম্পর্কটা ততটা ভালো না। তুমি ভাবিকে ভালোবাসো, তবে এটা নয় যে ভাবি তোমাকে ভালোবাসে না। সেও বাসে, কিন্তু প্রকাশ করে না। তাই এটা প্রকাশ করার জন্য একটা গেম খেলতে হবে। তুমি তোমার একটা ফ্রেন্ডের সাথে প্রেমের অভিনয় করবে, আর সেটা ভাবি আস্তে আস্তে জানবে। তখন সে আপনা আপনিই বলবে। আর যদি না হয়? 100% হবে। খুব পাকা হইছিস। নাম, তোর কলেজে চলে আসছি। নামছি, তবে প্ল্যানটা ভেবে দেখতে পারো। অবন্তী নেমে গেল। অবন্তী নেমে যাওয়ার পর ড্রাইভ করতে লাগলাম। প্রতিদিন এমনটাই হয়। সকালের নাস্তা করে অবন্তীকে ওর কলেজে নামিয়ে দিয়ে অফিসে যাই। আজকেও তেমনটাই হলো। অফিসে অফিসে বসে কাজ করছিলাম, কিন্তু একজনের ডাকে সামনে তাকালাম। স্যার আসবো? হুম, আসো। স্যার এই ফাইলটা কমপ্লিট করার কথা ছিল। শেষ? জি স্যার। আপনি বসুন, আমি দেখছি। জি স্যার।
ফাইলটা দেখতে শুরু করলাম। সবটাই ঠিক আছে, কিন্তু লাস্টের দিকে প্রফিটটা কম হয়ে যায়। তাই মিমকে বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। মিম ফাইল নিয়ে চলে গেল। তারপর আবার কাজে মন দিলাম। হঠাৎ পিয়ন এসে বলল বড় স্যার ডাকছে। তাই আতিক ভাইয়ের কেবিনে গেলাম। ভাই ডেকেছো? কেমন আছিস? ভালো, তুমি? ভালোই। একটা কথা ছিল। হ্যাঁ বলো। সামনের মাসে একটা মিটিং আছে। তো এটা আলাদা করে বলার কি আছে? আরে পাগল, যদি এই মিটিংটাতে আমরা তাদের ইমপ্রেস করতে পারি তাহলে মার্কেটে আমাদের অনেক খ্যাতি অর্জন হবে। এখনো তো অনেক দেরি। কিন্তু তোকে আগে থেকে বলে রাখলাম। ঠিক আছে, ফাইলটা কি তোমার কাছেই? না, বাসে আছে। আগামীকাল নিয়ে এসো। আতিক ভাইয়ের সাথে আরও কিছু সময় কথা বলে কেবিনে চলে আসলাম। লাঞ্চ টাইম। আসবো? আয়। চল। কোথায়? আরোহীকে আজ বলার কথা ভুলে গেছিস? এই রে, একদম মাথায় ছিল না। তো এখন চল। আরোহী কোথায়? লাঞ্চ রুমে। ঠিক আছে চল। আজ আরোহীকে সব কিছু বোঝানোর কথা ছিল, কিন্তু কাজের জন্য একটুকু মনে ছিল না। রুবেলের সাথে লাঞ্চ রুমে এলাম। আমাদের রেখে চলে আসা হয়েছে, তাই না? এখন তো আপনি স্যার, আর স্যার হয়ে অফিসের কর্মচারীদের সাথে লাঞ্চ করবেন? আগে করিনি বুঝি? করেছেন তো। তো এখনো করব। তারপর তিনজন বসে লাঞ্চ করতে লাগলাম। বল। কি বলবে? ওই ভালো জানে। কি জানে? আমি বলছি, আরোহী রুবেল তোমাকে অনেক ভালোবাসে। আমি তোমাকে আগেই বলেছি। আমি শুনেছি, কিন্তু আমি রাজি। তোমার বোন মানে আমারও বোন। আর এটা নিয়ে আমার বাবা মায়ের সাথেও কথা হয়েছে। কিন্তু এটা হয় না। কেন হয় না? আমার বোনটা এখনো পড়াশোনা করে। ওকে বড় করতে আমার অনেক সময় লাগবে। অনেক ক্রাইসিসে পড়তে হবে, যেটা হয়তো তোমার পরিবারের কেউই মানবে না। দেখো আরোহী, তোমাকে আগেও বলেছি আমার পরিবার এটা মানতে রাজি। তুমি তো জানো আমার পরিবার বলতে বাবা মা আর আমি। সেখানে তোমার থাকলে আমাদের পরিবারটা আরো বেশি সুন্দর লাগবে। কিন্তু কোনো কিন্তু নাই। এখন তুমি হ্যাঁ বা না বলবে। আসলে আমি আসলে বুঝতে পারছি, আমার সামনে বলবে না। তোমরা কথা বলো। আমার লাঞ্চ শেষ, আমি যাই। তারপর তুমি ওকে তোমার মনের কথাগুলো বলো। সেখান থেকে কেবিনে চলে আসলাম। হঠাৎ জান্নাতের কথা মনে পড়তেই কল দিলাম, কারণ আজ লাঞ্চ টাইমে কল দেওয়া হয়নি। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। এতই যদি অপেক্ষা করো, কল দিলেই তো পারতে। এই যে আমার কলের জন্য অপেক্ষা করো। কে বলল আমি অপেক্ষা করি? তাহলে তুমি অপেক্ষা করো না, না। তাই বুঝি? আর কেন অপেক্ষা করব? এই যে আমি তোমার স্বামী হিসেবে প্রতিদিন লাঞ্চের কথা বলি, তারপর তুমি খাও। না বললেও খাবো। তাহলে আজ খেয়ে নাও। আপনি খাবেন না? না, আজ আর খাবো না। কেন? কারণ এইমাত্র খেয়ে আসলাম। খেয়ে নাও। জান্নাত কিছু না বলে কেটে দিল। তারপর আবার কাজে মন দিলাম। হঠাৎ অবন্তীর প্ল্যানের কথা মনে পড়তেই মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। কিন্তু প্ল্যান অনুযায়ী তেমন কেউ যে যাকে দিয়ে জান্নাতের সাথে গেমটা খেলবো, এসব ভাবতে ভাবতেই রুবেল আর আরোহী কেবিনে ঢুকলো। থ্যাঙ্কস ভাইয়া। হয়েছে কাজ? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে এখন যাই। বলে চলে যেতে লাগলো। কিছু একটা মনে করে বললাম, দাঁড়াও, হ্যাঁ বল। তোদের সাথে কিছু কথা আছে। আমাদের সাথে? বিশেষ করে তোমার সাথে। বলো। অবন্তীর দেয়া প্ল্যানটা বললাম। কিন্তু ভাবি যদি জানতে পারে? সেটার জন্য নিখুঁত পরিকল্পনা করতে হবে। আমাকে কি করতে হবে? তারপর আরোহী এবং রুবেলকে সব বললাম। সেদিনের মতো অফিস শেষ করে বাসায় চলে আসলাম। জান্নাত, তোমার সাথে কথা আছে। বলেন। তুমি কি আমাকে স্বামী হিসেবে আদৌ মানো? কি হলো, বলছো না কেন? কি বলবো? তুমি কি খুশি নও আমার জীবনে? আমি রান্নাঘরে গেলাম। না, তুমি কোথাও যাবে না। জান্নাত দাঁড়িয়ে রইল। কি হলো, কথা বলছো না কেন? তারপর জান্নাত চুপ করে রইল। এমনভাবে জান্নাতকে চুপ থাকতে দেখে রাগে বাথরুমে চলে আসলাম। এভাবে আর কতদিন চলবে? বিয়ের প্রায় 1.5 বছর হয়ে গেছে। স্বামী স্ত্রীর মানে শুধুমাত্র টুকটাক কথা বলাকে বোঝায় না। দুজন দুজনের সাথে সবসময় সবকিছু শেয়ার করবে। আরেকজনের ভুল হলে আরেকজন চোখে আঙ্গুল দিয়ে সেই ভুলটা ধরিয়ে দিবে। কিন্তু জান্নাত আমার কেমন বউ? ইচ্ছা হলে সে উত্তর দিবে, আর ইচ্ছা না হলে নয়। কিভাবে সারা জীবন থাকবো আমরা? বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলাম জান্নাত রুমে নেই। সেসবার চিন্তা না করে রেস্ট নিলাম। রাতে আর খাবার খেলাম না। ভাইয়া, রাতের খাবার খাবি না? না, তোরা খেয়ে নে। কেন? এমনি ভালো লাগছে না। কিন্তু
অবন্তী আমার কথা বলতে ভালো লাগছে না। অবন্তী কিছু না বলে চলে গেল। কিছুক্ষণ পর জান্নাত রুমে এলো। হয়তো সে নিজেও খায়নি। ওসব আর চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। এই কয়েকদিন জান্নাতকে ইচ্ছে মতো অবহেলা করছি। বাসায় এসে আগের মতো কথা বলি না। বাসায় ঠিক মতো নাস্তা বা ডিনার করি না। জান্নাত যেমন আগে বোবার মতো ব্যবহার করত, ঠিক আমিও তেমনটাই আচরণ করছি। তবে এখন প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। সকালে ঘুম থেকে উঠে আরোহীকে মেসেজ দিয়ে শাওয়ার নিতে গেলাম। এখন বলি আপনাদের, সেদিন অবন্তীর প্ল্যানটা অনেক ভাবাচ্ছিল, তাই ওর প্ল্যান অনুযায়ী কাজ করছি। আরোহীকে যে মেসেজ দিলাম সেটাই লেখা ছিল এখন কল দিয়ে বলতে পারো। মেসেজটা যাওয়ার পর মেসেজ ডিলিট করে দিয়ে এখন বাথরুমে। শাওয়ার নেওয়ার পর রুমে আসতে দেখলাম জান্নাত আমার ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কাজটা হয়েছে। জান্নাতকে এমন দেখে বললাম, দাঁড়িয়ে আছো কেন? কেউ একজন কল দিয়েছিল। কি বলে? আপনি কেমন আছেন, কি করছেন এইসব? ও দেখি দাও। ফোনটা হাতে নিয়ে দেখলাম সত্যি আরোহী কল দিয়েছিল, তাই কল ব্যাক করে বেলকনিতে চলে এলাম। হ্যাঁ বলো। কি করছো বাবু? এই তো বাবু, অফিসের জন্য রেডি হই। তুমি কি করছো? আমি তো আমার বাবুটার কথাই চিন্তা করছিলাম। তাই বুঝি? আরোহীর সাথে হেসে হেসে কথা বলতে লাগলাম। কথা বলা শেষ করে কল কেটে দিয়ে রুমে এসে দেখি জান্নাত ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করতে দেখলাম চোখের কোণে নোনা জল জড়ো হয়ে গেছে। এমনটা দেখে অনেক হাসি পাচ্ছিল, কিন্তু এখনই সব বলার সময় হয়নি। যখন জান্নাত বুঝতে পারবে সেদিন ঠিকই আমাকে বলবে। রেডি হয়ে নিচে এলাম। এতক্ষণে জান্নাত সকালের নাস্তা বেড়ে দিয়েছে, কিন্তু আমি বাসায় নাস্তা করব না, কারণ জান্নাতকে বোঝাতে হবে এতদিন সে শুধুমাত্র ভুল করে এসেছে। ভাইয়া নাস্তা করবি না? না, কেন? বাইরে খেয়ে নিব। বাইরে কেন? একটা কলিগকে কথা দিয়েছি তাই। আর অবন্তী তোর সাথে কথা আছে, বাইরে আয়। ঠিক আছে চলো। বাইরে এসে, হ্যাঁ ভাইয়া বলো। কেমন হচ্ছে? ফাটাফাটি। তুই কিছুদিন কলেজে যাওয়া বন্ধ দে। কেন ভাইয়া? যদি জান্নাত বাসায় একা থাকতে কিছু একটা করে ফেলে, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। যেটা বললাম সেটা করিস। ঠিক আছে, আমি গেলাম। সাবধানে যেও। কথা বলা শেষ করে অফিসের দিকে রওনা দিলাম। আমাকে কষ্ট দেয়া জানো, তুমি এবার হাড়ে হাড়ে টের পাবা। রেস্টুরেন্ট থেকে রান্না করে অফিসে গেলাম। অন্যদিকে বাসায় অবন্তী, তোকে নিলয় কি বলল? তেমন কিছু না ভাবি। আমি জানতে চাইছি কি বললো ও? আসলে ভাবি কলেজে কয়েকটা ছেলে কয়েকদিন ধরে আমাকে বিরক্ত করছিল। এটা ভাইয়াকে বলতে বলল কিছুদিন কলেজে যেতে হবে না, ভাইয়া নাকি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবে। ও, আসো নাস্তা করি এখন। তুই কর, আমার ভালো লাগছে না। একটু তো খেয়ে নাও, না হলে অসুস্থ হয়ে পড়বে, তখন কি হবে? কিছু হবে না, আমি উপরে গেলাম। জান্নাত আর কিছু না বলে উপরে চলে গেল। অফিসে এসে কিছুটা সময় কাজ করার পরে অবন্তীকে কল দিলাম। কোথায় আছিস? বাসা ছাড়া কোথায় যাবে শুনি? তোর ভাবি কোথায়? রুমে আছে। সকালে নাস্তা করেছে? না রে, তোর এমন আচরণ দেখে মন খারাপ করে আছে। অনেক মোটা হয়ে গেছে। একদিন না খেলে কিছুই হবে না, বরং আমারই লাভ হবে। ভাইয়া, আমি কিন্তু ভাবিকে বলে দেব। বললে আমিও মায়ের খাবো, সাথে তুইও। অপর দিকে কাজটার কিচ্ছু হবে না। সেটাও ঠিক। ঠিক আছে, এখন বাই। হুম। অবন্তীর সাথে কথা বলে কলটা কেটে দিয়ে আদিক ভাইয়ের কেবিনে গেলাম। ভাই আসবো? হ্যাঁ আই। ফাইলটা তো আজ দেওয়ার কথা ছিল। আব্বু ফাইলটা দেখেছে, সাথে আমিও দেখেছি। আর এখন তোর পালা। তবে এখন সব কিছু তোর উপর নির্ভর করবে। আমাকে বিশ্বাস করতে পারো। বিশ্বাস করি বলেই এত বড় কাজটা তোকে দিচ্ছি। সেটা জানি ভাইয়া। আচ্ছা, জান্নাতের কি খবর? চাকা ছাড়া গাড়ির মতো। তোর কি কখনো মজা করা যাবে না? আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি। বাসার কারোর সাথে কথা বলেছিস? না ভাই, কোনো যোগাযোগ নেই তাদের সাথে। ও, দোয়া করে খুব তাড়াতাড়ি তোকে এবং জান্নাতকে তোর আব্বু মেনে নিবে। সেই আশায় এখনো আছি। আচ্ছা ভাইয়া, এখন আমি যাই। ঠিক আছে। আতিক ভাই রুম থেকে এসে কাজ করতে লাগলাম। অফিস শেষ করে আরোহী এবং রুবেলের সাথে কথা বলে বাসায় আসলাম। বাসায় এসে সোজা ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত রেগে আছে। ওর রাগটাকে আমি তখনও বুঝে ফেলেছি। এক হাতে আমার ফোন আর অন্য হাত দিয়ে বিছানা চাদর কামড়ে ধরে রাখা। তুমি এখানে বসে কি করছো? আমার রুমে আমি যা ইচ্ছা করব। না, পারবেন না। আর সব সময় এত মেয়ে মানুষ কল দেয় কেন? অফিসের কলিগ দিতেই পারে। তাই বলে জানু বাবু বলবে? মজা করে বলছে।
জান্নাতকে আর কিছু না বলে ড্রেস চেঞ্জ করতে লাগলাম, কারণ আমি জানি আমার এখন চেঞ্জ করা দেখে জান্নাত রুম থেকে বের হয়ে যাবে, তাই চেঞ্জ হতে লাগলাম। কিন্তু জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম এখনো রুমেই আছে। কি হলো বাবা, বাইরে যাবে না? বাইরে কেন যাব? আমি চেঞ্জ হব। তো আমি কি ধরে রেখেছি? বেশ রেগেই জান্নাত রুম থেকে বের হয়ে গেল। ভালোই মেডিসিন লাগাতে সক্ষম হয়েছি, আর হয়তো 2-1 দিন এমন ওষুধ লাগাতে পারলেই সব ঠিক হয়ে যাবে। রাতে ডিনার করার সময় জান্নাতের সাথে তেমন কথা বললাম না। অবন্তী সবজির প্লেটটা এদিকে দে তো। জান্নাত এগিয়ে দিল। না থাক, এটা আর নিবই না। আমি দিয়েছি তাই। অবন্তী, আমার খাওয়া শেষ। খাবার খাওয়া শেষ করে রুমে এসে বেলকনিতে আরোহীর সাথে কথা বলতে লাগলাম। প্রথম দিকে অফিসের কথা বললেও যখন রুম কারো উপস্থিতি টের পেলাম, মনে হচ্ছে জান্নাত এসেছে, তাই শুরু করলাম আমাদের অভিনয়। হ্যাঁ বাবু বলো। তোমার আবার হঠাৎ কি হলো? ওপাশ থেকে যাই বলুক, জান্নাত কিছুই শুনতে পাবে না। কি বললে? আজকের মতো কালকেও সকালের নাস্তা রেস্টুরেন্টে করবে? জান্নাত এসেছে নাকি? গো পাগলি। তা ডার্লিং, কি করছো এখন? এই তো তোমার সাথে কথা বলছি। তোমার যেটা ইচ্ছা বলো, অন্তত ফোনে তোমার সাথে প্রেমের অভিনয় করতে পারবো না। তাই বুঝি? তা কি করলে তুমি খুশি হবে? রুবেলের সাথে বিয়ে হলে? ঠিক আছে, তাই হবে। আগামীকাল রেডি থেকো, রেস্টুরেন্টে দুজন সকালে নাস্তা করব। তুমি একাই খেও, আমার জন্য রুবেল আছে। ঠিক আছে, এখন রাখছি। কথা বলা শেষ করে ঘুরতেই দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে। এটা অবশ্য আগে থেকেই জানতাম, তাই একটু চমকে ওঠার মতো ভাব নিলাম। তো তুমি এখানে? কার সাথে কথা বলছিলেন? অফিসের কলিগ। কলিগদের সাথে কথা বলা ঠিক আছে, কিন্তু ওইসবের মানে কি? কিসের কথা বলছো? কি বলছি বুঝতে পারছেন না? না তো, খুব ভালো করেই জানি। সকালের নাস্তা, জানু, বাবু, এসবের মানে কি? মানে কিছুই না, আর আমি এখন ঘুমাবো। জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন গতকালের মতোই ঠিক আজকেও একই ব্যবহার জান্নাতের সাথে করলাম। তবে আরোহীকে বলেছি একটু বেশি টাইট দিতে। বাথরুম থেকে বের হয়ে দেখলাম জান্নাত রুমে বসে চোখের জল ফেলছে। কি হলো, কান্না করছো কেন? কই না তো। তাহলে চোখে জল কেন? চোখে হয়তো কিছু পড়েছে তাই। ও, রেডি হয়ে নাস্তা না করেই অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর আরোহীকে রুমে ডাকলাম। স্যার আসবো? আসো। বলেন স্যার। অফিসের কাজ না? ওহ, বলো কি বলবে। জান্নাতকে কি বলছো আজ? জান্নাতকে কিছুই বলিনি, সব তো তোমাকে বলেছি। কি বলেছো? এই যে, তোমার আর আমার বিয়ে কবে হবে? আল্লাহ, এসব কি বলো তুমি? ওই চুপ থাকো, নিজেই বলো বেশি করে টাইট দিতে। এখন বলছো আমি কি বলছি? তাই বলে বিয়ের কথা বলবে? তো কি বলবো? কোথাও ঘুরতে যাওয়ার কথা বলবে? এটা বলে তোমার বউ তোমার হাত পা ভেঙে বাসায় রেখে দেবে। ও, শোনো, আগামীকাল একটু ইমোশনাল হয়ে কথা বলবো। আমার দৃঢ় বিশ্বাস কাল সব ঠিক হয়ে যাবে। কি বলবে তুমি? সেটা আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে। আমি এখন যাই। হুম। তবে স্যার একটা কথা, কি? যদি আমার আর আমার হবু বরের কেবিনটা পাশাপাশি করে দিতেন খুব ভালো হতো। এত ভালোবাসা? সেটা তো আছেই। ঠিক আছে, আগামীকাল ফলাফল ভালো হলে অবশ্যই তোমার কথা পূরণ হবে। ঠিক আছে, আসছি স্যার। যাও। আরোহী যাওয়ার পরপরই অবন্তীকে কল দিলাম। অবন্তী আজ সারাদিন তোর ভাবির সাথেই থাকবি, বুঝলি? বেশি হয়েছে নাকি? অনেক বেশি বইন। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি সবসময় ভাবির সাথে আছি। এখন রাখছি। কল কেটে দিয়ে অফিসের কাজে মন দিলাম। প্ল্যান অনুযায়ী আজ জান্নাতকে ভালো মতো টাইট দেওয়া হবে। প্রতিদিনের ন্যায় আজ সকালেও ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম। তবে কিছু সময় পর রুমের মধ্যে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে আরোহী তার কাজ শুরু করে দিছে। অন্যদিকে বাথরুমে আসার পর আরোহী আমার ফোনে কল দেয়। আজকেও একই নাম্বার থেকে কল আসায় জান্নাতের প্রচুর রাগ হয়, কিন্তু নিজেকে সামলিয়ে কলটা রিসিভ করে। হ্যালো বাবু, কোথায় তুমি? এই মেয়ে, কে তোর বাবু? কে মানে? নিলয়। তুই জানিস না নিলয় বিবাহিত এবং ওর বিয়ে করা বউ আছে? বিয়ে করা বউ আছে ঠিকই, কিন্তু সেই বউ তো নিলয়কে মানে না। কে বলেছে মানে না? নিলয় মানে
আমার জান বলেছে। আই মে, খবরদার এসব জান টান বলবি না, না হয় কিন্তু খারাপ হয়ে যাবে। কিসের খারাপ হবে? আর আপনি কে? আমি কে মানে? আপনি কে? আমি নিলয়ের স্ত্রী। ও, তাহলে আপনি সেই যাকে আমার জান কিছুদিন পর ডিভোর্স দেবে। ডিভোর্স কি তোর বাপের হাতের? একদমই না, কিন্তু তোমাকে আমার জানটা ডিভোর্স দিয়ে দেবে। তুই আবার জান বলিস? জানকে জান বলবো না তো কি বলবো? চাচা মামা খালু যা ইচ্ছে তাই বল, কিন্তু ওসব একদম বলবি না। বারবার বলবো। এখন নিলয় কোথায় সেটা বলেন। জাহান নামে তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি জাহান নামে যা। কি আজে বাজে বকছেন? হারাম জাদি, অন্যের বরকে জান বলতে তোর লজ্জা লাগে না? শোনেন, আপনার সাথে কথা বলার ইচ্ছে আমার নেই। নিলয়কে ফোনটা দেন। ওই, তোকে বলছি না নিলয়ের বউ আছে, তাহলে বারবার নিলয় বলিস কেন? এই চিল্লানি অন্য কাউকে দেখাবেন, আমাকে একদম দেখাবেন না। তোকেই দেখাবো। কি করবি তুই? এমন বাজে ব্যবহার করছেন কেন? বাজে ব্যবহারের এখনই তুই কি দেখলি? আমার স্বামীর সাথে কথা বলার চেষ্টা করলে এর থেকেও বাজে ব্যবহার করব। আমরা একজন আরেকজনকে ভালোবাসি, কথা বলা না বলা আমাদের ব্যাপার। তোদের ভালোবাসার প্রচণ্ড রেগে গিয়ে কল কেটে দেয়। এত সময় চিল্লাচিল্লি করে জান্নাত অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে, তবুও চোখে যেন রাগের আগুন অতিমাত্রায় বেড়েই রয়েছে। ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে রুমের জিনিসপত্র ভাঙতে শুরু করছে। ফুলদানি থেকে শুরু করে আলমারির আয়না অবধি ভাঙছে। আমার কাহিনী। বাইরে প্রথমে চিৎকার চেঁচামেচি শুনে ভাবলাম জান্নাত আরোহীর সাথে কথা বলছে, কিন্তু একটু পরেই যখন ভাঙার আওয়াজ পেলাম তখন খুব দ্রুত বাথরুম থেকেই ড্রেস চেঞ্জ করে রুমে আসলাম। রুমে আসতেই যেন মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। চারপাশে তাকিয়ে দেখলাম রুম সাজানোর সমস্ত কিছু ভেঙে ফেলছে। জান্নাতের চোখে তাকাতেই দেখলাম প্রচুর রেগে আছে। ক্ষুধার্ত বাঘ যেমন শিকার করতে না পেরে প্রচণ্ড রাগে তার শরীর টকবক করতে থাকে, ঠিক জান্নাতের একই অবস্থা। রাগের জন্য তার চোখ দিয়ে আগুনের গোলক বের হচ্ছে। হাতের দিকে তাকাতেই দেখলাম লাঠি, তার মানে এই লাঠি দিয়ে সব করেছে। অনেক ভয়ে আছি, কিন্তু নিজেকে স্বাভাবিক করে জান্নাতকে প্রশ্ন করলাম, রুমের এই হাল কেন? তুমি কি সব করেছো? জেনেও জিজ্ঞাসা করলাম। জান্নাত রাগান্বিত চোখে আমার দিকে একঘরে তাকিয়ে আছে। কি হলো? কিছু বলার আগেই আমার ফোনে একটা কল আসলো। ফোনটা নিতে যাব তখনই জান্নাত ফোনটা নিয়ে এক আছাড় দিয়ে ভেঙে ফেললো। আরে তুমি আমার ফোন ভাঙলে কেন? কুত্তা, তোর ঘরে বউ থাকার পরেও অন্য মেয়ের সাথে কিসের এত পিরিতি? মানে? মানে তোকে দেখাচ্ছে, দাঁড়া। বলেই আমাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করলো। প্রচণ্ড ব্যথা লাগছিল, তাই জান্নাতকে বুকের সাথে চেপে ধরলাম। আরে মারছো কেন, বলবে তো? ছাড় আমাকে। না, ছাড়বো না। আগে বলো। জান্নাত বুকে কামড় দিয়ে ছেড়ে দিল। আউচ! জান্নাত আবার মারতে লাগলো। কুত্তা, তুই আমাকে মারলি কেন? লাঠি ফেলে দিয়ে গালে হাত দিল। তুমি এমন পাগলামো কেন করছো? প্লিজ একটু বলবে? একদম স্পর্শ করবি না আমাকে। ঠিক আছে, আমি তাহলে আমার কলিগদের সাথে কথা বলার সাথে স্পর্শটাও করে নিব। শালা লুচ্চা, তোর লজ্জা লাগে না বউয়ের সামনে অন্য মেয়ের সাথে কথা বলতে? আর তুই কি আমাকে বুঝিস না আমি কি চাই? আমি কি করে জানবো তোমার কি চাই? নিলয়, আমি তোকে আগে থেকেই ভালোবাসতাম। আমি জানতাম তোর সাথেই আমার বিয়ে হবে, কিন্তু তোকে বুঝতে দেইনি আমি তোকে ভালোবাসি। আমি যদি বিয়ের আগে তোর সাথে প্রেম করতাম তাহলে রিতাকে দেওয়া কথা আমি রাখতে পারতাম না। কিন্তু বিয়ের পরে কেন খারাপ ব্যবহার করলে আমার সাথে? আসলে আমি সেদিন বুঝতেই পারিনি এমনটা হয়ে যাবে। তোকে বিয়ে করতে আমার কোনো সমস্যা হতো না, কিন্তু সবাই যখন আমাকে নষ্টা মেয়ে বলে অপমান করছিল তখন আমার মাথা ঠিক ছিল না, তাই তোকে বিয়ের রাতেই মেরেছিলাম। কিন্তু যখন আমার মাথা ঠান্ডা হয় তখন আমি বুঝতে পারি সেদিন তোর কোনো দোষ ছিল না, সব দোষ ছিল আমার। ফুফা যখন তোকে মারছিল তখন অনেক মন খারাপ হতো। তুই যখন রাতে ঘুমিয়ে পড়তি তখন আমি প্রতিদিন কান্না করতাম। তোকে অনেকবার বলতে চেয়েছি আমিও তোকে ভালোবাসি, কিন্তু কোনো এক ভয়ের জন্য বলতে পারিনি। আর আজ সেই ভয়টাই আমাকে গ্রাস করে ফেলেছে। তুই এখন অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছিস। কোন স্ত্রী এমনটা চায় যে তার স্বামী অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াক? বলেই হু হু করে কান্না শুরু করলো। এতটা সময় জান্নাতের কথা শুনে
নিজের চোখেও জল জমা হয়ে গেছে। মুহূর্তের মধ্যে জান্নাতকে বুকে জড়িয়ে ধরে বললাম, আরে পাগলি, কান্না করছো কেন? ছাড়ো আমাকে। ছাড়বো না। তোমার তো অন্য মেয়ে আছে, তাদের কাছে যাও। তাই বুঝি? হাসলে কেন? কারণ এটা প্ল্যান ছিল। মানে? দাঁড়াও বোঝাচ্ছি। জান্নাতকে বুকে নিয়েই জান্নাতের ফোন নিয়ে আরোহীকে লাউড স্পিকারে কল দিলাম, কারণ ছেড়ে দিলে আবার আমাকে মারতে পারে। হ্যালো আরোহী। জি, কে? আমি নিলয়। জি স্যার, বলেন। এটা কি অফিস? সরি, বলো কি বলবে। জান্নাতকে কি বলছো আজ? প্ল্যান অনুযায়ী আজ তো বেশি টাইট দেওয়ার কথা ছিল, তাই আজ একটু বেশিই বলেছি। মনে হয় ভাবি প্রচুর রেগে গেছে। সেটা তো আছেই। ভাবি এখন কোথায়? আমার বুকের মাঝে। মানে? মানে লাউড স্পিকার দিয়ে তোমার কথা বলছি। ও ভাবি, এটা শুধুমাত্র প্ল্যান ছিল আমাদের। এটা নিয়ে যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সরি। ঠিক আছে, এখন রাখছি। হুম। আরোহীর সাথে কথা বলে কলটা কেটে দিলাম। জান্নাতকে কিছু বলবো তার আগে জান্নাত আমাকে বলল, আমি কিন্তু কিছুই বুঝলাম না। ওকে শোনো তাহলে। শুরু থেকে শেষ অবধি বললাম। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। না বাবু। তা তোকে আমি বুকে মারতে লাগলো। আরে ব্যথা লাগছে তো। লাগার জন্যই তো মারছি। জান্নাতের এমন মার খাওয়ায় বুকে শক্ত করে জড়িয়ে নিলাম। রেগে আছো? হুম। সরি। লাগবে না তোর সরি। আমার দিকে তাকাও। রাগলে কিন্তু তোমাকে হেব্বি লাগে। লজ্জায় মাথা নিচু করলো। তবে এখন পেতনির মতো লাগছে। কি? আমি পেতনি? তো নয়তো কি? তুই? কিছু বলার আগেই জান্নাতের ঠোঁট জোড়াকে ললিপপের মতো ব্যবহার করতে লাগলাম। প্রায় 8 মিনিট এমন থাকার পর জান্নাতকে ছেড়ে দিলাম। দুজনেই ক্লান্ত। জান্নাত বিছানায় বসে মুচকি মুচকি হাসছে। এতদিনের স্বাদটাকে আজ পূরণ করলাম। জান্নাত কিছু বলল না, কিন্তু তোমার ঠোঁটের পচা লিপস্টিকটা খেয়ে কেমন যেন বমি বমি লাগছে। কি বললা? ঠিকই তো বললাম, পচা লিপস্টিক। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। কথাটা শেষ করে উঠে দাঁড়িয়ে আমার নিরীহ ঠোঁটের উপর অত্যাচার শুরু করলো। অনেক সময় ধরে ঠোঁটের উপর অত্যাচার চালানোর পর ছেড়ে দিল। এবার মজা পেয়েছো? আমি মাথা নাড়িয়ে না বললাম। এবার যেন জান্নাত আরও ক্ষিপ্ত হয়ে গেল। আমার মাথার পিছনে দুহাত দিয়ে খামচে ধরে আগের বারের থেকে এবার গভীরতম ভালোবাসা উপভোগে ব্যস্ত হয়ে গেলাম। প্রায় 10 মিনিটের লম্বা কিস করার পর জান্নাত আমাকে ছেড়ে দিল। দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। একটু হলেই নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যেতাম। জান্নাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো লজ্জাটা এখন বেশি পেয়েছে, কিন্তু জান্নাত যেমন মেয়ে, লজ্জাটাই ওকে দেখে ভয় পাবে। জান্নাত কেমন দেখতে মাথায় পেয়ে মাথার মধ্যে শয়তানি বুদ্ধি চক্কর দিয়ে উঠল। বাবু, একটা কথা বলার ছিল। কি? অপূর্ণ কাজটাকে পূরণ করা। কিসের কাজ? ওই যে বাসরাতে সবাই যেটা করে। যাও, আমার বুঝি লজ্জা লাগে না? ওরে আমার লজ্জাবতী বউরে, তুমি লজ্জা পাচ্ছ? তোমার কি প্রমাণ লাগবে? লাগবে তো। কি? ওই বাসরাতের কাজটা এখন সেরে ফেললেই বুঝবো তোমার লজ্জা আছে। নিলয়, করি না বাবু। চুপচাপ নিচে যাও। আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। কিন্তু তাড়াতাড়ি নিচে যাও। বলে ফ্রেশ হতে চলে গেল। এক বস্তা বেদনা নিয়ে নিচে এলাম। নিচে এসে দেখি অবন্তী নেই। ও তো এই সময় নিচেই থাকে। গেল কোথায়? অবন্তী? কিরে অবন্তী, কি হয়েছে ভাইয়া? কোথায় ছিলি? দেখতেই তো পারলি, রান্নাঘরে ছিলাম। তুই রান্নাঘরে কি করিস? ভাবিনি, তাই একটু কাজ করছিলাম। রান্না শেষ? হুম। দুজন কথা বলতে বলতে জান্নাত এলো। কি কথা হচ্ছে দুই ভাই বোনের? আরে ভাবি দেখি সুন্দর করে কথা বলতে শিখে গেছে। কেন, আমি বলতে পারি না বুঝি? তুমি তো শুধু পড়াইতে ভালো জানো, কিন্তু আগে কি কখনো এভাবে কথা বলছ? বলেনি, কিন্তু এখন বলবো। চুপ। তোমার আবার কি হলো? নাস্তা দিবে না? ভুলেই গেছি, একটু অপেক্ষা করো, আমি নাস্তা নিয়ে আসছি। যাও। ভাইয়া, ঘটনা কি? ঘটনা সেই রকম। প্ল্যান কাজ করেছে। বনু। তাহলে আমার ট্রিট দে। কিসের ট্রিট? আমি কোনো ট্রিট ফিট দিতে পারবো না। এমন কিপটামি করিস কেন? করতে হয় একটু। আমি কিছু বলার আগে জান্নাতে এসে হাজির। তারপর খাবার বেড়ে দিল। তুমি খাবে না? তো আমি কি না খেয়ে থাকবো? আমি কি সেটা বলছি?
তাহলে জিজ্ঞেস করো কেন? করলাম, যদি না খেতে তাহলে নিজ হাতে খাইয়ে দিতাম। না বললে দিবে না। দিব তো, হা করো। তোর আবার কি হলো? না মানে তোদের ভালোবাসা দেখে বিষম লাগছে। এটা এখানে না করে রুমে করলে ভালো হবে, বুঝলি গাধা? ওই তুই ছোট হয়ে আমাকে গাধা বললি কেন? 100 বার বলবো, কারণ আমার সাথে ভাবি আছে। ঠিক বলছি না ভাবি? ঠিক বলছো ডিয়ার ননদিনী। দেখলি ভাইয়া? এত হাসিস না, যখন তোকে বিয়া দিব তখন বুঝবি। দেখা যাবে। ওই তোমরা ঝগড়া বাদ দিয়ে নাস্তা করে নাও। আর কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো সবার সাথে নাস্তা করে নিলাম। জান্নাতের ফোন নিয়ে আতিক ভাইকে বললাম আজ আর অফিসে যাব না, কিন্তু আতিক ভাই তেমন কিছুই বলল না। ভাই আমি নিলয়। হ্যাঁ নিলয় বল। ভাই আজ আর অফিসে যাব না। ঠিক আছে, কারণ জানতে চাইলে না? আমি জানি তোর ইম্পর্টেন্ট কাজ ছাড়া অফিসে আসা বন্ধ করবি না। তেমন কিছুই না। সেটাই হোক। ঠিক আছে, এখন রাখছি। আর এই নাম্বার কার? জান্নাতের। তোর ফোন কোথায়? জান্নাত ভেঙে ফেলছে। বউ রাগ করছে? করেছিল, বাট এখন ঠিক আছে। ঠিক আছে রাখছি। ভাই। আতিক ভাইয়ের সাথে কথা বলা শেষ করে কলটা কেটে দিলাম। বেলকনির দিকে তাকাতেই দেখলাম জান্নাত চুল খুলে দাঁড়িয়ে আছে। আর বসে না থেকে উঠে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরতেই জান্নাত কিছুটা কেঁপে উঠল। পরক্ষণে আমাকে দেখতে পেয়ে কিছু বলল না। কি করছো এখানে? এই তো দাঁড়িয়ে আছি। জান্নাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে খোলা চুলের মধ্যে আমার মুখটাকে ডুবিয়ে দিলাম। উফ, কি করছো তুমি? বউকে আদর করি। লাগবে না। কেন? ভালো লাগছে না। কারণটা কি জানতে পারি? বাসার কথা মনে পড়ছে। ও, কি দোষ করেছিলাম আমরা? কিছুই তো করিনি, তারপরও কেন আমরা কষ্ট পাচ্ছি? কোনো দোষ নেই, ওনারা সবাই আমাদের ভুল বুঝেছেন। কিন্তু এখন সেই ভুলটাকে স্বীকার করলে কি হবে ওনাদের? সময় হলে তারা ঠিকই বুঝতে পারবেন। কিন্তু সেই সময়টা কখন হবে? জানি না। তোমার ফোনে সবার ছবি আছে? কিন্তু তুমি সেগুলো দিয়ে কি করবে? দেওয়ালে টাঙাবো। ও, চলো না আজকেই যাই। বিকেলে যাই। আর অনেক কিছুই কিনতে হবে। কি কি কিনবা? তোমার জন্য মোবাইল, 3 জনের জন্য জামা কাপড় কিনবো, আর অনেকগুলো আইসক্রিম কিনবো। আইসক্রিম কেন? আমি খাবো তাই। ওসব বাজে জিনিস খেতে হবে না। ওই চুপ, যেটা বলছি সেটাই হবে। কথায় কথায় এত ধমক দেওয়ার কি আছে? আর শোনো, তোমার ধমকে আমি ভয় পাই না। তাই বুঝি? হুম। ঠিক আছে, এখন কথা বলা বাদ দিয়ে রুম গোছাতে আমাকে সাহায্য করো। আমি কেন করব? তুমি ভাঙছো, তুমি সব ঠিক করবা। কি বললা? কি বললাম আমি? সাহায্য করবে না? করব তো। তোমাকে না করলে কাকে সাহায্য করব বলো? গুড বয়। তারপর আমাকে এক প্রকার জোর করিয়ে কাজ করতে হলো। কাজ শেষ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। দুপুরবেলা জান্নাতের ডাকে ঘুম থেকে উঠলাম। ওঠো না কেন? একটু পরে। না এখন। চোখ ভালো করে মেলে দিয়ে তাকাতেই দেখলাম জান্নাতের চুল ভেজা। মনে হচ্ছে একটু আগেই গোসল করেছে। গোসল করলে কখন? একটু আগেই। জান্নাতের হাত ধরে টান দিতেই জান্নাত সোজা আমার বুকের উপর পড়ল। আরে কি করছো? ছাড়ো বলছি। না, ছাড়বো না। কেন? এখন আমার সাথে ঘুমাবে তাই। আমার বয়েই গেছে তোমার সাথে এখন ঘুমাতে। জলদি উঠো বলছি। তুমি যদি আমার বুকের উপর থেকে না উঠো তাহলে কিভাবে উঠবো? এখন দোষ আমার, তাই না? আরে রাগ করছো কেন? উঠছি তো। রেডি হয়ে নিতে আসো। ঠিক আছে। তারপর উঠে বাথরুমে গেলাম। কিছু সময় পর ফ্রেশ হয়ে নিচে আসতে দেখলাম জান্নাত আর অবন্তী খাবার বেড়ে বসে আছে। খাবার খাওয়ার সময় অবন্তীকে বলে রাখলাম বিকেলবেলা সবাই মিলে কিছু কেনাকাটা করতে যাব। বিকেলবেলা? তোমাদের আর কত সময় লাগবে শুনি? কিন্তু দুর্ভাগ্য তারা নিচে নেমে জান্নাত আর অবন্তীকে উদ্দেশ্য করে বললাম। কিন্তু দুর্ভাগ্য তারা কোনো উত্তর দিল না। এভাবে নিচে আরও কিছু সময় বসে থাকার পর তারা নিচে আসতে লাগলো। জান্নাত আজ তেমন সাজসজ্জা করেনি। তারপর 3 জন মিলে রওনা দিলাম। মার্কেটে আসার পর একটা মলে ঢুকলাম। প্রথমে একটা ফোন কিনে নিলাম। ফোনের মধ্যে আমার আগের সিম আর মেমোরি লাগিয়ে ছবি প্রিন্ট করার দোকানে গেলাম। একে একে সবার ছবি দিয়ে বললাম সবগুলো প্রিন্ট করে রেখে দিতে। কিছু সময় পর আমরা এসে নিয়ে যাব। তারপর ড্রেসের দোকান থেকে ইচ্ছে মতো 2 জন কেনাকাটা করতে লাগলো। এত দিয়ে কি হবে? ভাইয়া
আমার একদম বিয়ের জন্য কেনাকাটা করছি। থাক, আর পাম দেয়া লাগবে না। তুমি নিবে না? তোমরাই নাও, দরকার হলে আমার জন্য কেনাকাটা করো, মাইন্ড করব না। কথা ভালোই বলতে পারো। একটু। ড্রেস কেনার পর টাকা চুকিয়ে চলে এলাম। ছবি প্রিন্ট করার স্থানে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই আমাদের কাজটা? জি ভাই, হয়ে গেছে। আমাদের দিকে দিন। জি নেন। তারপর আমি আর জান্নাত মিলে সবগুলো ছবি দেখতে লাগলাম। অবন্তীকে দিলাম না, কারণ ও কিছুই বুঝতে পারবে না। সব ঠিক আছে, কিন্তু কিন্তু কি? বাসা থেকে আসার সময় ভাবি প্রায় 9 মাসের প্রেগনেন্ট ছিল। তো এতদিনে হয়তো তাদের সন্তান হয়েছে। হয়তো, কিন্তু এসব বলছো কেন? যদি তাদের সন্তানের ছবি থাকতো অনেক ভালো হতো, তাই না? আচ্ছা ভাইয়া, তোমাদের কত হয়েছে? প্রিন্ট শপ থেকে ছবিগুলো নিয়ে গাড়িতে আসলাম। আমি আর জান্নাত সামনে বসে আছি, আর অবন্তী পিছনে বসে সবার ছবি দেখছে। ভাবি, তুমি পিছনে আসো। কেন? এই ছবির মানুষদের সাথে পরিচিত হবে। ঠিক আছে। জান্নাত নেমে গিয়ে পিছনে বসলো। ওনারা কে? ওনারা হলেন আমার দ্বিতীয় আব্বু আম্মু, মানে নিলয়ের আব্বু আম্মু। একে একে অবন্তী সবার কথা জিজ্ঞেস করলো, আর জান্নাত সবার পরিচয় দিতে লাগলো। কিছু সময় পর, একটা কথা জিজ্ঞেস করি, করো। তোমরা বাসা ছেড়ে এখানে কেন? তোর এসব জানতে হবে না, সময় হলে ঠিকই জানতে পারবি। ঠিক আছে। তোর এক্সাম কবে? এখনো 3 সপ্তাহ পরে। ও, সবাই মিলে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। রাতে ডিনার শেষ করে রুমে চলে আসলাম। জান্নাত, বলো। কি করছো? তোমার চোখ নেই? শোনো না, বলো। একটু আদর করো না প্লিজ। আদর করতে করতে মানুষ বাদর হয়, জানো না তুমি? সে যাই হোক, আজকে করতেই হবে। একদম না। কে শোনে কার কথা? জান্নাতকে সাথে নিয়ে চলে গেলাম অতল ভালোবাসার সাগরে। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। জান্নাতকে ডেকে তুলবো, কিন্তু কিছু একটা মনে করে আর তুললাম না। জান্নাতের কপালে চুমু দিয়ে আবারও ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি জান্নাত নেই, মনে হয় উঠে পড়েছে। আমিও আর শুয়ে না থেকে উঠে বাথরুমে গেলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে এলাম। নাস্তা করে জান্নাত আর অবন্তীকে বিদায় দিয়ে অফিসে এলাম। কিছুদিন এইভাবেই চলে গেল। অফিসে বসে বসে মিটিংটার ফাইল দেখছি, কারণ আজ সেই মূল্যবান মিটিং। এতটুকু জানতে পেরেছি অনেক বড় একটা কোম্পানির সাথে, কিন্তু এখনও নাম শুনিনি, আর শুনতেও চাই না, কারণ এখন আমার কাছে এই কোম্পানিটাই সব। অনেক মায়া ধরে গেছে। কয়েক মাস হলো জয়েন করেছি, আর এর মধ্যেই সকলের কাছে যে ভালোবাসাটা পেয়েছি, এটাই অনেক। কেবিনে বসে বসে ফাইলটা চেক করতে লাগলাম। বলা যায় না, হঠাৎ যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অফিসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ফাইলটা দেখতে দেখতেই জান্নাত কল দিল। হ্যাঁ বলো। কি করছো? কাজ করছি। সব সময় কি কাজ করতে হবে? কাজের জায়গা তো কাজই করতে হবে, তাই না? এখন রাখি। কেন? আমার সাথে কথা বললে কি এখন বোরিং লাগে? আরে পাগলি, মিটিং আছে একটা। তো তুমি কি এখন মিটিং রুমে আছো? মিটিং রুমে থাকলে কি তোমার সাথে কথা বলতে পারতাম? ঠিক আছে, মিটিং শেষে আমাকে কল দিবা। ঠিক আছে, দিব। রাখছি। বাই। বাই। জান্নাতের সাথে কথা বলার পর আবার ফাইলটার উপর নজর দিলাম। কিছু সময় দেখার পর পিয়ন আসলো। স্যার, আসবো? আসো। স্যার, মিটিং রুমে ক্লাসমেট চলে এসেছে, তাই বড় স্যার আপনাকে যেতে বলল। তুমি যাও, আমি আসছি। পিয়ন চলে যাওয়ার পর আমিও মিটিং রুমে যেতে অগ্রসর হলাম। কিন্তু এখানে ভাইয়া কি করে আসলো? নিজের চোখটাকেও বিশ্বাস করতে পারছি না। মনের মধ্যে একটা অজানা ভয় বেয়ে গেল। ভাইয়া আমাকে দেখে দাঁড়িয়ে গেল। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি, কিন্তু কিছু বলতে পারছি না। হয়তো ভাইয়ার চোখটা কিছু বলতে চাইছে, কিন্তু আমি তার চোখের ভাষাটা ঠিক বুঝতে পারলাম না। পরক্ষণে মনে পড়ল আজ কোম্পানির সব থেকে বড় প্রজেক্ট নিয়ে মিটিং, তাই নিজেকে সামলিয়ে নিলাম। স্বাভাবিকভাবে প্রজেক্টটার কাজ সম্পর্কে তাদের বলতে লাগলাম। টানা 1 ঘন্টার মিটিং শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠল। মিটিং শেষ হতেই রুম থেকে বের হয়ে আসলাম। কিছুই ভালো লাগছে না। এতদিন পর ভাইয়াকে কাছে পেয়েও ছুঁয়ে দেখতে পারলাম না, কথা বলতেও পারলাম না। যখন কোনো কাছের মানুষ সামনে থাকে কিন্তু সেই মানুষটাকে ছুঁয়ে দেখতে পারা হয় না, তার থেকে কষ্টের আর কি আছে? সেখানে তো স্বয়ং ভাইয়াই ছিল। কেবিনে এসব ভাবতে ভাবতেই চোখের কোণ ঘেঁষে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়তে মুছে নিলাম। হঠাৎ দরজার কাছে কারো শব্দ পেতেই ঠিক হয়ে বসলাম।
হয়তো আতিক ভাই আসছে, কিন্তু সামনের দিকে তাকাতেই দেখলাম ভাইয়া। ভাইয়াকে এখানে দেখতেই দাঁড়িয়ে গেলাম। ভাইয়া? ভাইয়া বলছিস? যে ভাই এতদিন তার ছোট ভাইকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে। তুই কাকে ভাইয়া বলছিস? যে কিনা বাসা থেকে বের করে দেওয়ার সময় তার ছোট ভাইকে ধরে রাখতে পারেনি। ভাইয়া সেসব বাদ দাও। অনেক খুঁজেছি তোকে, কিন্তু কোথাও পাইনি। আমি জানি সেটা। তুই এখানে কিভাবে এলি? বন্ধুদের সাহায্যে। কিন্তু তোর বন্ধুরা তো আমাকে বলেছিল ওরা তোর কোনো খবর জানে না। বারণ করেছিলাম তাই বলেনি। কিন্তু কেন এমন করেছিস? সবার ভালোর জন্য। দেখ, এইসব কথা ভুলে যা। ভোলারই চেষ্টা করছি। এখন আমার সাথে বাসায় চল। কোন বাসায় যাব? কোন বাসায় মানে? তোর নিজের বাসায়। এখন সেটা আর আমার বাসা না। মানে? মানে আমি আর ওই বাসায় যেতে পারবো না। তোর কিসের এত রাগ শুনি? আমার রাগ না। তাহলে যাবি না কেন? আমি গেলে আব্বু বাসায় ঢুকতে দিবে? মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আর যদি না মানে? একবার চেষ্টা তো করতেই পারি। মানবে না। কিন্তু নিলয়, আব্বু আম্মুর খেয়াল রেখো। নিলয় আমাকে ক্ষমা করে দিস ভাই। আমি তোর ভাই হয়েও কিছু করতে পারছি না। যেটা করতে চেয়েছিলে এটাই অনেক। আর একটা কথা রাখবে? কি? আগে বলো রাখবে। রাখবো। আমার সাথে তোমার দেখা হয়েছে সেটা কাউকে বলবেন না। কি বলছিস এসব? কেন বলবো না? আমি বলছি তাই। নি প্রমিস করেছো, এখন বাসায় যাও আর আব্বু আম্মুর যত্ন নিও। ভালো থাকিস ভাই। বাই। তোমরাও বাই। ভাইয়া চলে যাওয়ার পর চেয়ারে ধপাস করে বসে পড়লাম। এখনো আব্বু আমার উপর রেগে আছে। আব্বুকে এখনো জানতে চাইনি সেদিন কি হয়েছিল আমাদের মধ্যে। আর কেই বা বলবে? আব্বু তো তার কসম দিয়ে বারণ করেছে সবাইকে। মনের মধ্যে একের পর এক প্রশ্ন তৈরি হচ্ছে। 30 মিনিট এভাবে বসে থাকার পর আতিক ভাই কেবিনে আসলো। আসবো? ভাই আসো। অনেক অনেক ধন্যবাদ এত বড় প্রজেক্টের কাজে সাকসেসফুল করার জন্য। আরে এটা তো শুধুমাত্র আমার কাজ ছিল। জানিস, সবাই তোর কত প্রশংসা করছিল। ও আচ্ছা, তোর কি মন খারাপ? ভাইয়া এখানে আসবে আগে বলনি কেন? আমি নিজেও জানতাম না। মানে? তোকে বলেছিলাম না আব্বু এই প্রজেক্ট নিয়ে কথা বলছে? কিন্তু তুমি আঙ্কেলের থেকে জানার চেষ্টা করনি? তুই আমাকে বিশ্বাস করিস? করবো না কেন, অবশ্যই করি। ঠিক আমিও আব্বুকে অনেক বেশি বিশ্বাস করি। তুই যেমন আমার থেকে এটা জানতে চাওয়ার প্রয়োজন মনে করিসনি, আমিও তেমন আব্বুর কাছে জানতে চাইনি। ও কথা হয়েছে। হুম বাসার সবাই কেমন আছে? ভালো। ঠিক আছে, এখন আমি যাই। ভাই আজকে তেমন কাজ আছে? না তো। বাসায় যেতে চাইছি, মনটা খারাপ। ঠিক আছে, যা। আতিক ভাই চলে যাওয়ার পর কেবিনে কিছু সময় বসে থাকার পর অফিসের বাইরে চলে আসলাম। বাসায় আসার পর কি হলো আজ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি? এমনি বলে রুমে এসে বিছানার উপর বসলাম। কি হলো, এভাবে বসে আছো কেন? ভালো লাগছে না। কিন্তু কেন? এমনি। আমার দিকে তাকাও। হুম মিটিং ভালো হয়নি? ভালো হয়েছে। তাহলে মন খারাপ কেন? ভাইয়ার সাথে দেখা হয়েছিল। কোথায়? মিটিংয়ে। কি বললো? সব খুলে বললাম। আব্বু এখনো রেগে আছে? জানি না, কখনো কি তার ভুল বুঝতে পারবে না? পারবে। কিন্তু কখন? সময় হলে পারবে। এখন ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে রুমে আসলাম। এখন তুমি ঘুমাও। তুমি কি করবে? আমার বর ঘুমালে কেমন দেখায় সেটা দেখবো। আগে দেখোনি? অনেক দেখেছি। তাহলে আর দেখা লাগবে না। কেন? আমার সাথে তুমিও ঘুমাবা তাই। আগে না। আসো বলছি। এত রাগ দেখানোর কি আছে? আসছি তো। রাগ না দেখালে আসতে না তাই। এখন ঘুমাও। ঘুম পাড়িয়ে দাও। এত ঢং করো কেন? ওকে যাও, তোমার ঘুম পাড়ানো লাগবে না। চুপচাপ শুয়ে থাকো। আর কোনো কথা বললাম না। জান্নাত মাথায় হাত বোলাতে লাগলো। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠে দেখি জান্নাত নেই। আরে এই মেয়ে আবার গেল কোথায়? মোবাইল হাতে নিয়ে দেখি প্রায় 2টা বেজে গেছে। আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে নিচে আসতে দেখলাম জান্নাত আর অবন্তী বসে পড়াশোনার কথা বলছে। আর মাত্র 5 দিন পর অবন্তীর এক্সাম শুরু। কি কথা হচ্ছে? তোমাকে কেন বলবো? বাব্বা, আমি কি বাসার বাইরের লোক? বাইরেই তো। যাওয়ার কথাই বলবো না। আরে রাগ করছিস কেন? আমার এক্সাম নিয়ে কথা চলছিল। প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। আড্ডা শেষ করে লাঞ্চ করে নিলাম। রুমে বসে আছি, হঠাৎ জান্নাত এলো। কোথায় ছিলে? অবন্তীর রুমে। কেন? এক্সামের জন্য হেল্প করছিলাম।
এখন তাহলে আমাকে সময় দাও। আইসে, আমার কাজ আছে। কি কাজ করবে শুনি? রান্না করতে হবে। করতে হবে না, তাহলে খাবে কি? তুমি থাকলেই হবে। এখন বলছো, যখন ক্ষুধা লাগবে তখন আমাকে দোষারোপ করবে। কেন করব বাবু? ছাড়ো এখন। না, ছাড়বো না। সবসময় এত রোমান্টিক হওয়া ভালো না, বুঝলে? রোমান্টিকতা জীবনকে প্রভাবিত করে। তাই বলে সবসময় ঠিক না। তাই বুঝি। উঠে গিয়ে জান্নাতের দিকে এগোতে লাগলাম। জান্নাত আমাকে এরকম ওর কাছে যাওয়া দেখে পিছু হাঁটতে লাগলো। এক পর্যায়ে দেয়ালের সাথে থেমে গেল। এখন বলো, রোমান্টিকতায় দোষ কোথায়? অনেক দোষ। কি দোষ? কোলে নিয়ে দেয়ালের সাথে আটকে রাখলাম আর হাত দিয়ে ওর হাত চেপে ধরলাম। দেখো, আমার কেমন যেন লাগছে। কিছুই তো করলাম না। কি করবে তুমি? তোমার এই গোলাপি ঠোঁট জোড়াকে নিজের করে নিতে চাই। একদম না। জি ম্যাডাম। না না না। জান্নাতকে কিস করলাম। ওর চেহারার দিকে তাকাতে দেখলাম ভালোই রেগে আছে। হেব্বি স্বাদ। রাখো তোমার স্বাদ, যখন তখন মন যা চাইবে তাই করবে। করবই তো। করবই তো, নামাও আমাকে। বাবু, আরেকটা দিলে খুশি হতাম। রাখো তোমার খুশি, আমি গেলাম। একটু তো দাঁড়াও। পারবো না। বলেই রুম থেকে চলে গেল। পাগলি একটা। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন, জান্নাত নাস্তা দাও। অবন্তী নিচে এসেছে? না। ওকে ডাকো। অবন্তী, অবন্তী, কেন, কি হয়েছে ভাইয়া? নাস্তা করবি না? হুম, নিচে আয় তাহলে। কি করছিলি? পড়ছিলাম। ও, এই যে সবাই নাস্তা করে নাও। ভাবি, একটা প্রশ্ন সলভ করতে হবে। নাস্তা শেষ করে করি। হ্যাঁ। তারপর তিনজনে নাস্তা করার পর অফিসে গেলাম। অফিসে কেবিনে বসে কাজ করছিলাম। এমন সময় আরোহী আর রুবেল আসলো। আরে তোরা, হুম, কিছু বলবি? বলার জন্যই তো এসেছি, তাই না? বল তাহলে কি বলবি? আমরা চাইছি এখন বিয়ে করব। ভালো সংবাদ। তো কবে করছিস? এখনো ঠিক হয়নি। তো ডিসিশন নাও। আমি চাইছি 1 মাস পর করি। এত তাড়াতাড়ি? 1 মাস? সেটা আবার তাড়াতাড়ি হয় নাকি? বাব্বা, বিয়ের জন্য দেখছি একদম উঠে পড়ে লাগছো। কারণ কি? কারণ কিছুই না। ঠিক আছে, করে নাও তাহলে। আর বিয়ের জন্য এতদিন লাগবেই। শপিং করা, কার্ড ছাপানো, সবাইকে ইনভাইটেশন কার্ড দেয়া, সব মিলিয়ে পারফেক্ট সময় হাতে আছে। এখন আসি তাহলে। ছুটির সময় আবার আসবো। তখন তুই স্যারকে দিয়ে কয়েকটা দিন বেশি ছুটি দিতে হবে। সেসব চিন্তা করিস না। আসি তাহলে। যা। দুজন চলে যাওয়ার পর কাজে মন দিলাম। কয়েকটা দিন চলে গেল। অবন্তীর এক্সাম শুরু হয়ে গেছে। জান্নাত এখন অবন্তীকেই বেশি সময় দেয়। আগামীকাল রুবেল আর আরোহীর বিয়ে। অনেকবার করে বলছিল যেন বিয়ের কিছুদিন আগেই তাদের বাসায় সবাই উপস্থিত হতে, কিন্তু অফিসের কাজের জন্য যেতে পারিনি। আর তাছাড়া গতকাল অবন্তীর এক্সাম শেষ হয়েছে, তাই এখন আর তেমন কোনো চাপ নেই। এই কিছুদিনে বেশি বেশি করে অফিসের কাজ করলাম, যেন কাজের মাত্রা বেড়ে না যায়। বিয়েটা স্বাভাবিকভাবে হচ্ছে না। সাধারণত বর এবং বউয়ের উভয় বাসায় বিয়ের আমেজ লেগে থাকে, কিন্তু ওদের বেলায় সেটা হচ্ছে না। কারণ আরোহীর বাবা মা নেই। রুবেলকে বলেছিলাম আমাদের বাসায় অনুষ্ঠান করতে, কিন্তু রুবেলের আব্বু আম্মু রাজি হয়নি। কেন রাজি হয়নি সেটা জানি না। আজ বিকেলবেলা রুবেলদের বাসায় যাওয়ার কথা। অবশ্য এখনও অফিসে বসে কাজ করছি। কেবিনে বসে এসব নিয়েই ভাবছি। হঠাৎ জান্নাত কল দিল। হ্যাঁ বউ, বলো। বলেছি না আমাকে বউ বলবা না। বউকে বউ বলবা না তো ভাবি বলবো? মজা নিচ্ছ? একদমই না। ওকে, এসব বাদ দাও। তুমি তো এসব বলছো। ঠিক আছে, আমি সরি। এখন বলো বাসায় আসবে কখন? কেন? কেন মানে? আজ বিয়ে বাড়ি যাওয়ার কথা ভুলে গেছো? এত দাওয়াত খাওয়ার লোভ কেন? কি তার মানে তুমি আমাকে পেটুক বোঝাতে চাইছো? আমি কি সেটা বলছি বাবু? তুমি যদি নিজেই স্বীকার করো তাহলে আমি কি বলবো? তোর বাবুর গুষ্টি সুষ্টি করি আমি। যাবই না বিয়েতে। আরে বাবু, রাগ করছো কেন? তুই আবার বাবু বলিস? আরে তোমাকে বাবু বলবো না তো সোনিয়াকে বাবু বলবো? সোনিয়াটা আবার কে? আরে কেউ না, এমনি বললাম। আমি ঠিকই বুঝতে পারছি। এখন তুমি পুরনো হয়ে গেছি, তাই আর আমাকে ভালো লাগবে না। বাবু, তুমি যদি পুরনো হয়ে যাও তাহলে আমি তোমাকে নতুন করে আপডেট দিব। কুত্তা, তোর সাথে কথাই নাই, রাখ তুই। বলেই কেটে দিল। যা,
রাগাতে চাইলাম একটু, কিন্তু রেগে গেল অনেক। না জানি বাসায় গেলে কি হবে। আতিক ভাইকে বলে অফিসের বাইরে চলে আসলাম। তারপর গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। এখন বলি, কেন জানি না জান্নাতকে রাগাতে আমার ভালোই লাগে। যখন রেগে যায় তখন মুখ ফুলিয়ে রাখে। তখন কেউ ভালো কথা বললেও সেই কথাটা ওর কাছে খারাপ। আর সোনিয়া বলতে অফিসের কলিগ। চলেন জান্নাতের রাগান্বিত একটা দিনের কথা বলি। আজকের মতো কিছুদিন আগেও এমনভাবে রাগিয়ে নিয়েছিলাম। জান্নাত, নাস্তা দাও। হাত নেই তোর? তুই করে বলছো কেন? আমার মুখ, আমি যেটা মন চাইবে সেটাই বলবো। তোর বাপের কি? এখন তো তুমি আমার সম্পদ। কি? তুই তাহলে এতদিন আমাকে সম্পদের মতো ব্যবহার করছিস? আরে জান, তুমি এত রাগ করছো কেন? সেটা আমার ইচ্ছা। এখন তুই বাসা থেকে বের হ তাড়াতাড়ি। মানে কি? আমি বাসা থেকে বের হব কেন? তুই বের হবি কিনা বল। ঠিক আছে, নাস্তাটা করে চলে যাচ্ছি। আচ্ছা, নাস্তা নাই, তুই বের হ। আরে পাগল হলে নাকি? বের হ তুই। নাকি অফিসে যাব? সেটা তুই জানিস, যা তুই। বলেই বাসার দরজা আটকে দিল। সেদিন মেজাজটা পুরাই খারাপ হয়ে গেছিল। অফিসের কলিগরা কল দিতেই পারে, কিন্তু সেটা ওর পছন্দ না। তার উপর যদি কোনো মেয়ে হয় আমি তো শেষ। উপরের ব্যবহারটার কারণ অফিসের একটা মেয়ে কলিগ কল দিয়েছিল। অফিসে এসে জান্নাতকে অনেকবার কল দিলাম, কিন্তু ধরল না। অবন্তীর ফোনে কল দিয়েও লাভ নেই, কারণ তখন ওর এক্সাম চলছিল। সারাদিন অফিসের কাজ করে বাসায় আসলাম। বাসার কলিং বেল বাজাতেই জান্নাত খুলে দিল। এখনও রেগে আছো? জান্নাত কিছু না বলে চলে গেল। রাতে খাবার শেষে রুমে আসলাম। বিছানার উপর শরীরটা এলিয়ে দিতে চিল্লানি শুরু করলো। তুই খাটে কি করিস? কি করি মানে? ঘুমাবো। ফ্লোরে বা সোফার উপরে ঘুমাবি তুই। দেখো বাবু, আমার খুব ক্লান্ত লাগছে, প্লিজ ঘুমাতে দাও। তুই প্রথমে এখান থেকে উঠ, কেন? কারণ তুই এখন থেকে আমার সাথে ঘুমাতে পারবি না। ঘুমাবো? কি করবে তুমি? ঘুমাতে দিলে তো তুই ঘুমাবি। ঠিক আছে, দেখছি। শুরু হলো আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ। কোনো মেয়েই একটা ছেলের সাথে পেরে ওঠা কম না। হ্যাঁ, কখনো কখনো ছেলেরা হেরে যায়, কিন্তু সেটা প্রিয়জনকে খুশি করার জন্য। আমিও তেমনটাই করতাম, কিন্তু এখন করব না। বেশ কিছু সময় জান্নাতের সাথে যুদ্ধ করার পর জান্নাতকে আমার আয়ত্তে আনতে সক্ষম হলাম। বিছানার উপর ফেলে দিয়ে জান্নাতের পেটের উপর বসে দুহাত দিয়ে ওর দুহাত ধরে রাখলাম। এখন বলো বাবু, আমি কোথায় ঘুমাবো? কুত্তা, উঠ বলছি। উঠবো না। তুই উঠবি কিনা বল। বললাম তো না। কুত্তা, বানর, লুচ্চা, বদমাস, ইঁদুর, কালো বিড়াল, ডাইনোসর। ওই মুখ দিয়ে এসব কি বলো? আমার মুখ, আমি বলবো। কি করবি তুই? তোমার এই মুখটাকে চুপ করাবো। এত সাহস করিয়ে দেখা। জান্নাতের বলতে দেরি, কিন্তু আমার কিস করতে দেরি নাই। বেশ কিছু সময় এমন মধু উপভোগ করার পর জান্নাত ঠোঁটটাকে কামড় দিল। আউচ! জান্নাতের থেকে সরে গেলাম। কি হলো, ব্যথা পেয়েছো? অনেক। সত্যি বলতে এটা নাটক। দেখি, আমাকে দেখতে দাও। চলো, তোমাকে মেডিসিন দেই। সেটা লাগবে না। তোমার গোলাপি ঠোঁট জোড়াকে আবার আমার আয়ত্তে দিলে ঠিক হয়ে যাবে। যাও, সব সময় ফাজলামো ভালো লাগে না। তাহলে আমাকে মাফ করে দিছো? কিন্তু আবার যদি খবর আছে। আচ্ছা বউ। আবার বউ? আচ্ছা জানো, ঘটনা বলতে বলতে বাসায় চলে আসছি। বাসায় আসতেই অবন্তী দরজা খুলে দিল। কি হলো, তোরা রেডি হোসনি? ভাবি তো হয়নি। কেন? ভাবি নাকি যাবে না। ঠিক আছে, তুই রেডি হো, আমি দেখছি। ঠিক আছে। রুমে এসে দেখি জান্নাত বেলকনিতে দাঁড়িয়ে আছে। যখনই মন খারাপ বা রাগ করে তখনই বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে। পেছন থেকে জান্নাতকে জড়িয়ে ধরে বললাম, বাবুটার এত রাগ কেন? জান্নাত কিছু বলল না। কি হলো, যাবে না তুমি? না। ঠিক আছে, না গেলা। আর জানোই তো বিয়ে বাড়িতে অনেক সুন্দর সুন্দর মেয়ে থাকে। তুমি যদি না যাও তাহলে তাদের সাথে সময়টা কাটাতে হবে। এটুকু বলেই ফ্রেশ হতে গেলাম। আমি জানি জান্নাত এখন রেগে গিয়ে রেডি হবে, কারণ কোনো মেয়ে চায় না তার স্বামীর ভাগ অন্য কোনো মেয়ে পাক। ঠিক জান্নাতও তেমন। দীর্ঘ সময় নিয়ে বাথরুমে থাকার পরে রুমে আসতেই দেখলাম জান্নাত রেডি হয়ে গেছে। মলম কাজে লাগছে। কি হলো, তুমি রেডি হলে কেন? কারণ আমিও যাব। তুমি তো বললে যাবে না। বলছিলাম, কিন্তু তুই যদি ওখানে গিয়ে অন্য মেয়েদের সাথে লুচুগিরি করিস, সেটার জন্য আমি যাচ্ছি। আমাকে কি তোমার লুচু মনে হয়? এক নাম্বারের লুচু বেটা। হয়েছে, আর বলতে হবে না। মাত্রই তো শুরু করলাম, বলি আরেকটু। তুলা হবে কোথায়? কেন?
কারণ তোমার কথাগুলো যেন আমি শুনতে না পাই। তোরে তুলা কেন? দরকার পড়লে তোর কানে গিয়ে চিল্লিয়ে বলবো। আচ্ছা বলো, এখন চুপ থাকো। চুপ থাকবো না, থাকছি না। তুমি কি মিছিল করছো? মানে? মানে এভাবে তো মিছিলের লোকজনই চিল্লাচিল্লি করে। ধুর, তোর সাথে কথা বলাই এক প্রকার বোকামি ছাড়া কিছুই না। বুঝতে তাহলে পারছো? জান্নাত কিছু না বলেই বাইরে চলে গেল। রেগে আছে প্রচুর পরিমাণে। জান্নাত আজ কালো কালারের শাড়ি পরেছে, তাই ম্যাচিং করে আমিও কালো ড্রেস পরলাম। না হলে বিয়েবাড়িতে গিয়েও বলবে অন্য মেয়েদের জন্য ওর সাথে ম্যাচিং করে ড্রেস পরিনি। সে যাই হোক, ড্রেস পরে নিচে আসলাম। তারপর 3 জন মিলে রওনা দিলাম। আমাদের বাসা থেকে রুবেলদের বাসা প্রায় 1 ঘন্টার পথ। কিছু সময় পর রুবেলদের বাসায় আসলাম। রুবেলদের বাসায় আসতে দেখলাম বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাসার চারপাশে রঙিন লাইট ঝুলিয়ে রেখেছে, হয়তো সন্ধ্যার সময় জ্বালাবে। গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে যেতেই রুবেল এবং সাথে কিছু মানুষজন আমাদের দিকে আসলো। আব্বু, এ হচ্ছে নিলয়, যার কথা তোমাদের বলেছিলাম। আর এ হচ্ছে ভাবি এবং নিলয়ের ছোট বোন। আসসালামু আলাইকুম আঙ্কেল। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। এসো এসো, ভিতরে এসো। জি। সবার সাথে ভিতরে যেতেই দেখলাম বাসায় অনেক মানুষের সমাগম, হয়তো সবাই আত্মীয়। আমাদের ভিতরে আসতে দেখে কিছু মহিলা এগিয়ে আসলো। আম্মু, নিলয়। কেমন আছো বাবা? জি ভালো আছি। রুবেল, তুই ওদের রুম দেখিয়ে দে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। সেখান থেকে চলে আসলাম। রুবেল, তোর আব্বু আম্মু তো অনেক ভালো, তাই না বউ? তুমি এখানেও? বিয়েবাড়িতে কিছু বলো না জানো। আর রুবেল আরোহী কোথায়? রুমে বসে আমার কাজিনদের সাথে আড্ডা দিচ্ছে। দেখা করিয়ে নিয়ে আসি চল। এখন না, পরে দেখা করে নিব। এখন খুব ক্লান্ত লাগছে। তুই বরং জান্নাত আর অবন্তীকে সাথে নিয়ে যা। ঠিক আছে, তোকে আগে রুমটা দেখিয়ে দিয়ে আসি চল। হুম। রুবেলের সাথে একটা রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। জান্নাত অবন্তী ফ্রেশ হয়ে আরোহীর কাছে গেছে। নিজেকে খুব ক্লান্ত লাগার জন্য ঘুমিয়ে গেলাম। জান্নাতের কাহিনী। ফ্রেশ হয়ে রুবেলের সাথে আরোহী রুমে যেতেই দেখলো কিছু মেয়ে বসে গল্প করছে। আরোহী, এরা হচ্ছে ভাবি আর নিলয়ের বোন। ভাবি, এখানে এসো। হুম। আর আরোহী, আমি আসলে সরি। কেন? তোমাকে সেদিন না জেনেই ফোনে আজে বাজে কথা বলে ফেলেছিলাম। তুমি এখনো সেসব মনে রেখেছো? আসলে কি জানো, কোনো মেয়েই তার ভালোবাসার মানুষটার ভাগ কাউকেই দিতে চায় না। আর নিলয় তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। তুমি কখনো কষ্ট দিও না। জানি বলেই ওর হাত ধরে এখানে চলে এসেছি। আর এসব বাদ দাও, ওদের সাথে পরিচয় করিয়ে দেয়। সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে নিজেদের মতো আড্ডা দিতে লাগলো। কখনো হাসাহাসি, আবার কখনো গান নিয়ে মেতে উঠলো। আচ্ছা, হলুদ পর্ব কখন? সন্ধ্যার পর। ও, ভাবি, আমরা চাচ্ছি হলুদ শেষে সবাই মিলে নাচ গান করব। সেটা তো সবাই করে। কিন্তু ভাইয়া বারণ করেছে। কেন? সে নাকি এসব পছন্দ করে না। আরোহী, তোমার পছন্দ তো? আমার তো ভালোই লাগে, কিন্তু কোনো কিন্তু না, অনুষ্ঠান হবে। সত্যি? হুম। কিন্তু কিভাবে? সেটা আমার উপর ছেড়ে দাও। তারপর সবাই মিলে লম্বা সবাই নিয়ে গল্প করতে লাগলো। হলুদ পর্ব। হলুদ পর্ব শেষ করে সবাই মিলে রাতের খাবার খেয়ে নিল। একটা কথা ছিল। কি বলো? নাচ গানের অনুষ্ঠানের ব্যবস্থা করে দাও না। কেন? আমি সবাইকে কথা দিয়েছি। তো করো। রুবেল নাকি বারণ করেছে। তোমরা সবাই ছাদে যাও, আমি দেখছি। ওরা সবাই চলে যাওয়ার পর রুবেলকে ভুলভাল বুঝিয়ে রাজি করলাম। সবাই উপরে, তাই আমিও রুবেলকে সাথে নিয়ে ছাদে গেলাম। আরোহী আর রুবেলকে একসাথে বসিয়ে দিয়ে যে যার মতো বসে আছে। হঠাৎ কেউ একজন বলে উঠল, এখন কি চলবে? সবাই চুপ হয়ে গেল। কিন্তু সবার মাঝে থেকে অবন্তী বলল, নাচ। কিন্তু আগে নাচবি কে? রুবেল ভাই এবং আরোহী আপু। এই না, আমি নাচ পারি না। সেটা বললে হবে না ভাইয়া, চলো শুরু করো। আরে সত্যি পারি না। ভাইয়া, ওই নাচটা দাও। রুবেলের খালাতো ভাই বলল, আরো অনেকে আছে, কিন্তু এই ছেলেটা সবার থেকে শান্ত। ওটার মনে নেই। ভাবি মনে করে দিবে। কি বলো ভাবি? আমি রাজি। অনেক জোরাজুরির পর শুরু করলো কাপল ড্যান্স। কিছু সময় পর ওদের নাচ শেষ হলো। তারপর রুবেলের কাজিনদের পালা। একে একে সবাই নাচতে লাগলো। জান্নাত, চলো আমি আর তুমি একবার দেই। দরকার নেই, আর আমার ভালো লাগছে না। চলো রুমে যাই। কেন, কি হয়েছে? মাথাটা ধরছে। ঠিক আছে চলো। জান্নাত আর আমি বসা দেখে দাঁড়ালাম। রুবেল, তোরা থাক, আমরা গেলাম। কেন ভাই, রুমে গিয়ে? চুপ শালা। জান্নাতের মাথা ব্যথা করছে।
ও ঠিক আছে, যা। আর মেডিসিন লাগলে আমাকে কল দিস। হুম। আর অবন্তী ঘুমাবি কার সাথে? পিনারদের সাথে। ঠিক আছে, আমরা গেলাম। ধন্যবাদ। গুড নাইট। গুড নাইট। জান্নাতকে সাথে নিয়ে রুমে আসলাম। প্রথমে ভেবেছিলাম ওকে জ্বালাবো, কিন্তু শরীরটা খারাপ হওয়ার জন্য আর কিছু বললাম না। দুজন ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল হতেই বাসায় আনন্দের আমেজ বিরাজ করতে লাগলো। সবাই যার যার মতো কাজ দিয়ে ব্যস্ত। জান্নাত আরোহীকে প্রস্তুত করার জন্য কাজ করছে। অবন্তী রুবেলের কাজিনদের সাথে মেতে উঠেছে। সবাই যার যার মতো আনন্দ করছে। শুধুমাত্র আমি নাদান পোলার মতো বসে আছি। কয়েকবার কাজে হাত দিতে গিয়েও পারিনি। একবার রুবেলের আম্মু, আবার কখনো তার আব্বু বারণ করেছে। চুপচাপ বসে আছি। হঠাৎ কারো ডাকে ঘোর কাটল। হাই, আমি জেরি। আমি নিলয়। আপনাকে ঠিক চিনলাম না। আমি রুবেলের অফিসের কলিগ। ও, আর আমি ওর বড় ফুপ্পুর মেয়ে। ও। এখানে বসে কিছু ভাবছেন নাকি? হুম। কি ভাবছেন? বউয়ের কথা। বউ নাকি গার্লফ্রেন্ড? বউয়ের। আপনি বিয়া করছেন? কেন, আমাকে দেখে কি মনে হয়? দেখে মনে হচ্ছে অবিবাহিত। বাট আমি বিবাহিত। সে যাই হোক, বন্ধু হতে পারি? পারমিশন নিতে হবে। কার থেকে? আমার বউয়ের থেকে। বউকে এত ভয় পান? ভয় না, ভালোবাসি। তারপর আরো কিছু সময় মেয়েটার সাথে কথা বলতে লাগলাম। অনেক বেশি কথা বলে। অনিচ্ছা সত্ত্বেও কথা বলতে হচ্ছে। দুজন কথা বলছি, হঠাৎ রুবেল আসলো। জেরি, তুই এখানে কেন? তোর কলিগের সাথে কথা বলি। নিলয় আমার কলিগ না, অফিসের স্যার। কিন্তু উনি তো বলল কলিগ। মিথ্যা বলছে। ওই, আপনি আমাকে মিথ্যে বললেন কেন? আমার কাছে যেটা সত্যি সেটা বলছি। আর অফিসের সবাইকে আমি বন্ধু মনে করি, কিন্তু তারা যদি স্যার ভাবে, আমার কিছু করার নেই। অনেক সুন্দর করে তো কথা বলতে পারেন। বউ শিখিয়ে দিয়েছে। সবকিছু কি বই শিখিয়ে দেয়? সব না, তবে কিছু কিছু জিনিস যেগুলো আমার মিষ্টি বউটা শিখিয়ে দেয়। আপনার বউটা কোথায়? আরোহীর রুমে আছে, তুই যা। হুম। জেরি চলে যাওয়ার পর রুবেল বলল, তুই ওর সাথে কি কথা বলছিলি? তেমন কিছুই না। কেন? ভাবি দেখে রেগে গেছে। আমি তো ইচ্ছা করে বলিনি, সে নিজে থেকেই বলতে আসছিল। তুই ভাই আজ গেছিস? চিন্তা করিস না, ঠিক করে নিব। হুম। আর তুই এখানে কেন? গোসল করবি কখন? এখন করব। যা তাহলে। হুম। আর তুইও যা। হুম। রুবেল চলে যাওয়ার পর সেখানে কিছু সময় বসে থাকার পর রুমে চলে আসলাম। রুমে আসতে দেখলাম জান্নাত মাথা নিচু করে বসে আছে। ও আবার কখন রুমে আসলো দেখি, জিজ্ঞাসা করি আগে, তুমি কখন আসলে? আবার চুপ করে আছো কেন? কখন আসলে? কেন দেরি করে আসলে কি ওই মেয়েটার সাথে আরো বেশি কথা বলতে পারতে? কি সব যাতা বলছো? আমি তো যা তাই বলবো, কিন্তু যখন ওই মেয়েটার সাথে কথা বলছিলি তখন খুব ভালো লাগছিল, তাই না? দেখো জান্নাত, এসব শুনতে কিন্তু আমার একদম ভালো লাগছে না। আমার কথা তো ভালো লাগবেই না। এখন অন্য কাউকে পেয়েছো, তার সাথেই কথা বলতে ভালো লাগে। জান্নাত থাপ্পড় খেয়ে গালে হাত দিল। আমাকে কি মনে করো তুমি? আমি ওই মেয়েটার সাথে উপর দিয়ে কথা বলতে গেছিলাম? জান্নাত চুপ করে আছে। যখন তুমি আরোহীর কাছে ছিলে তখন আমি একা একা সেখানে বসেছিলাম, কিন্তু হঠাৎ ওই মেয়েটা এসে পরিচয় নিল। আর যদি বিশ্বাস না হয় তাহলে ওই মেয়েটার থেকে জিজ্ঞেস করো আমি তার সাথে কি এত প্রেমের কথা বলেছি। কথাগুলো বলার পর দেখলাম জান্নাতের চোখে জল। কি করব, কথায় কথায় সন্দেহ করা একদম আমার পছন্দ না। বাসায় এরকম করে কিছু বলি না, কিন্তু তাই বলে বিয়ে বাসায় এসেও এমন করবে? কিছু সময় চুপ থাকার পর নিজে থেকে বললাম, যাও রেডি হয়ে নাও। আমি বাসায় যাব। মানে? মানে আমি এখানে আর থাকবো না। দেখো বাবু, প্লিজ এমন পাগলামো করো না। আমি বাসায় যাব, মানে বাসায় যাব। এই না, আমি সরি। এই দেখো কান ধরছি, আর কখনো তোমাকে মারবো না। তারপরও প্লিজ যেও না। তুই আমাকে ছাড়বি? না, আগে বলো থাকবে। থাকবো না। ঠিক আছে, ওয়েট। গিয়ে দরজাটা আটকিয়ে দিলাম। তুই
তুই দরজা বন্ধ করলি কেন? যেন তুমি যেতে না পারো। তুই সামনে থেকে সর। এখন ওকে ছেড়ে দিলেই চলে যাবে আমি জানি, তাই একটা মেডিসিন দিলাম। জান্নাতের ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়াকে একত্র করে নিলাম। কিছু সময় পর ছেড়ে দিব, কিন্তু সেটা আর হলো না। ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে জান্নাত আমার ডাকে সাড়া দিয়ে নিজে থেকেই আমার মাথার চুল খামচে ধরে, আরও গভীরতায় নিয়ে গেল। অনেকক্ষণ পর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম, কিন্তু জান্নাত ছেড়ে দেওয়ার পরপরই কান্না শুরু করলো। বিছানার উপর বসে মাথা নিচু করে কান্না করতে লাগলো। কি হলো, কান্না করছো কেন? তুমি জানো না, তোমার সাথে কোনো মেয়ে কথা বললে আমার একদম সহ্য হয় না। তারপরও কেন তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো? আমি তো বলতে চাই না, কিন্তু তোমার বরটা অনেক কিউট, তাই সব মেয়েরা কথা বলতে চায়। নিজের সুনাম নিজেই করে। সে যাই হোক, তোমাকে হাসাতে পারছি, এটাই অনেক। এখন যাও, রেডি হয়ে নাও, আমি বাইরে যাচ্ছি। সেটার দরকার নেই, বলা তো যায় না বাইরে গিয়ে আবার অন্য মেয়েদের সাথে কথা বলবে। তো আমি কি করব? আমার সাথে তুমিও রেডি হবে। কি? কি না জি। এখন চলো গোসল করব। এসব জেনে আর আপনাদের লাভ নাই। দুজন মিলে রেডি হয়ে বাইরে আসলাম। বাইরে আসার পর থেকে জান্নাত আমার হাত ধরে আছে, কোথাও যেতে দিচ্ছে না। আমাদের এমন দেখে অনেকে হাসাহাসি করছিল, আবার অনেকে হিংসাও করছিল, কারণ তাদের স্ত্রী বা স্বামী আমাদের মতো করে চলাফেরা করছে না। তারপর বিয়ের সব নিয়মকানুন শেষ করে বিয়ে পড়ানো হলো। জান্নাত আগে থেকে জেদ ধরে আছে বাসায় যাবে, তাই আঙ্কেল আন্টি থেকে বিদায় নিয়ে রাতেই বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে নিলাম, রুমে বসে ফোন টিপছি। হঠাৎ জান্নাত বলল, আমি সরি বাবু। কি বললে? কারণ জান্নাত যে চিজ, সেই এখন আমাকে সরি বলছে। এটা বিশ্বাস করতেও আমার কেমন জানি কষ্ট হচ্ছে। অবাক হচ্ছ কেন? ওই মেয়েটা আমাকে সব বলেছে, তোমাদের কি কি কথা হয়েছে। কি বললো মেয়েটা? তুমি আমাকে নিয়েই সব বলেছো। ওই সব। তাহলে আমার পুরস্কার দাও। কি পুরস্কার? আজ রাত। এসব না, অনেক ক্লান্ত লাগছে। এত কিছু জানি না, দিতেই হবে। না। ওকে যাও, লাগবে না। হয়েছে, আর ঢং করা লাগবে না। তারপর যা হবার তাই হলো। দুজনে চলে গেলাম অজানা ভালোবাসার ডুবসাগরে। 2 বছর পর কিছুদিন আগে জানতে পেরেছি জান্নাত আমাদের সন্তানের মা হতে চলেছে। জান্নাতের গর্ভে 3 মাসের বাচ্চা আসতে আসতে বড় হচ্ছে। যেদিন জান্নাত আমাকে এই খুশির খবর দিয়েছিল, সেদিন থেকেই জান্নাতের উপর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করছি। আগের মতো আর কাজ করতে দেয় না। বাসায় একটা কাজের বুয়া রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। 3 জন খাবার টেবিলে আসি, তখন বললাম আমি চাইছি বাসায় একটা কাজের লোক আনতে। তোমরা কি বলো? সেটা দরকার নেই। কেন? এতদিন ভাবি সব করেছে, কিন্তু এখন থেকে আমি করব। কিন্তু তোর কলেজ? সেটা আমি দেখব। লাগবে না, আমি কাজের জন্য লোক আনছি। তুমি এত কথা বলো কেন? আমি আর অবন্তী মিলে করতে পারবো। যদি সমস্যা হয়? ভাই হবে না। আর তাছাড়া আমি তো আগে বাসায় কাজের লোকের মতো জীবনযাপন করেছি, তাই আমি পারবো। অবন্তিকালে হাত দিয়ে চুপ করে আছে। অবশ্য জান্নাত না মারলেও আমিই মারতাম। তোকে বলছি না, আগের বাসার কথা কখনো মনেও আনবি না। আর আজ তুই সেটা আমাদের সামনে প্রকাশ করছিস। আমরা তো তোর কেউ না, কেন আমাদের কথা শুনবি? সরি ভাবি। আমি কারো ভাবি না। দেখো ভাবি, গলাটা কিন্তু ব্যথা করছে, তাই আমাকে আর রাগাবে না, বলে দিলাম। কেন এমন কথা বলিস? সরি বললাম তো, আর কখনো বলবো না। হে কান ধরে বসছে। মনে থাকে যেন। পাক্কা মনে থাকবে। এখন খেয়ে নে, ঘুরতে যাব। তোমরা ঘুরে আসো। তুই আবার কথা বলছিস? আর বলবো না।